ইরানের পক্ষে তাহলে কারা এই নেগোসিয়েশনের টেবিলে বসলো? সেই চীন আর রাশিয়া? না, ইরানের তো নিজের টিম যাচ্ছে, চায়না রাশিয়া তো কেউ ইন্টারভিন করেন। এটা তো ইরান ইন্ডিপেন্ডেন্টলি নিজের মতো করে টিম নিয়ে যাচ্ছে। ইরান যাচ্ছে, পাকিস্তান আছে, আমেরিকা আছে, দ্যাটস ইট। এবং তারা দেখুন, ইরান নিজের রাইটস খুব ভালো মতো জানে। ইরান যে 10টা পয়েন্ট দিয়েছে না ম্যাডাম, 10টা পয়েন্ট ইজ এ গেম চেঞ্জার। এই 10টা পয়েন্টের মধ্যে যদি ইরান 5 থেকে 7টা পয়েন্ট নিয়ে বেরিয়ে আসতে পারে, ইরান হ্যাজ ক্রিয়েটেড হিস্ট্রি, আমি আপনাকে বলে দিচ্ছি। এর মধ্যে দাঁড়িয়ে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে পাকিস্তানের এতটা প্রায়োরিটি পাওয়া এই যুদ্ধটা থামাতে, এটা কি কোথাও গিয়ে একটা ভারতের কাটার মতো বিধতে পারে ভারতের গায়ে? আমি একই সঙ্গে আরেকটা বিষয় একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, সেটা হচ্ছে যে এই পরিস্থিতির মধ্যেই বিক্রম মিশ্রি তিনি ওয়াশিংটনে গিয়েছিলেন বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য। কোথাও গিয়ে কি এই পুরো বিষয়টা এটার সঙ্গে কি কোনো একটা সাযুজ্য রয়েছে, কোনো একটা মিল রয়েছে, নাকি কন্ট্রাডিক্টরি? পুজোর আগে আপনি পাড়ার গরিব ভিখারি যারা ধরুন পাগল ঠাগল রাস্তা ধারে বসে থাকে, তাদের জামা কাপড় দেন তো? সবাই দিই, আমরা অনেকেই দিই তো। ঈদের সময় জামা কাপড় বিতরণ হয়, তখন কি আপনার বাড়ির লোক রাগ করে যে পাগলটার জামা কাপড় দিলে আমাকে তো দিলে না, এরকম বলে? সেটা নয় তো। পাকিস্তান একটা রাস্তার ধারে পড়ে থাকা পাগল, তাকে দুটো জামা কাপড় দিচ্ছে একটা লোক এসে, তাতে আমার কি যায় আছে? একটা ডিপ্লোম্যাটিক রেকগনিশন যদি পেয়েও থাকে লোকটা, পাক না, কি কি আছে তার? আরে মশাই, একটা জিনিস বুঝুন, যদি কোনো মূর্খ এটা বলে যে আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে পাস করাটাও পাস, আর আমি থার্ড ক্লাস লাস্ট হয়ে পাস করাটাও পাস, দুটোই তো পাস, তোরও রেজাল্টে পাস লেখা আছে, আমারও রেজাল্টে পাস লেখা আছে, সে ডিস্টিংশনটা পড়লোই না, তো সেটা তো তার মূর্খতা। সেটাকে নিয়ে আমরা এত এত চিন্তিত হব কেন? আর তৃতীয় কথা হচ্ছে, ইন্ডিয়া ইজ এ ইনভেস্টার নাও ইন ইউএস আমাদের এনার্জি কাস্টমার, তো ইন্ডিয়া কেন এইসব নিয়ে মাথা কামাতে যাবে? আমাদের ওখানে এনার্জি ইকুয়েশন নিয়ে ডিসকাস হতে পারে, ডিফেন্স ইকুয়েশন নিয়ে ডিসকাস হতে পারে, বিভিন্ন রকম স্টেবিলিটি নিয়ে ডিসকাস হতে পারে, এনার্জি এক্সচেঞ্জ নিয়ে ডিসকাস হতে পারে, সেগুলো ইন্ডিয়া ডিসকাস করবে। তার সাথে এর কোনো সম্পর্ক নেই। পাকিস্তান পেলো না পেলো তো কিচ্ছু যায় আসে না ইন্ডিয়া। ইন্ডিয়া কোনো রকম কোনো মাথা ব্যথাই নেই এই ব্যাপারটা নিয়ে। এর মধ্যে দাঁড়িয়ে বেশ কতগুলো গুরুত্বপূর্ণ ঘটনা, যেমন চাবাহারের ওপর যে স্যাংশন লাগিয়েছিল আমেরিকা, ভারত তাতে অনেকটা পিছিয়ে এসেছিল, সেটা যেমন উঠে যাচ্ছে। একই সঙ্গে রাশিয়া থেকে তেল কেনা, তার উপর স্যাংশন লাগিয়ে দিয়েছিল ভারতকে আমেরিকা, সেটাও ছাড় দেওয়া হয়েছে। আবার অন্যদিকে ইরান থেকে তেল কেনা, ভারত কেন ইরান থেকে তেল আনবে, সেটার উপরও তো আমেরিকা স্যাংশন লাগিয়েছিল। এই সবগুলোই এই মুহূর্তে ছাড় দিয়ে দেওয়া হয়েছে। তাহলে কোথাও গিয়ে কি এই সিজফায়ার হওয়া বা না হওয়া, এটার পেছনে কি কোথাও গিয়ে ভারতই আসল মূল খেলা ঘোরালো? ম্যাডাম, এই তিনটে যে পয়েন্ট বললেন, এই তিনটের কোনো ডকুমেন্ট আছে? আমাকে একটু দেখাতে পারবেন? আমার মূর্খতাকে আমি ক্ষমা চাইছি। এই তিনটে যে স্যাংশন কথাটা ব্যবহার করলেন, স্যাংশন ইজ এ ডকুমেন্টেড থিং, দেখাতে পারবেন? আমেরিকা কিন্তু ডোনাল্ড ট্রাম্প বারবার করে তো কথাগুলো বলে গেছে। ডোনাল্ড ট্রাম্পের টুইট বলে যাওয়া ছেড়ে দিন, আমি বলছি ডোনাল্ড ট্রাম্পের মাথার চুলটা ফলস। ডাজ ইট মিন সো? স্যাংশন মানে হচ্ছে একটা লিখিত ডক্ট্রিন, অবজেক্টিভস। দেখাতে পারবেন কোথাও আমেরিকার ওই এখতিয়ারে আছে ভারত কোথা থেকে তেল কিনবে সেটা বলার? এখতিয়ার আছে আমেরিকার? আমেরিকার কথাকে ইন্ডিয়া বুড়ো আঙুল দেখায়, বুড়ো আঙুল। আমেরিকা বলার পরের দিন থেকে ইন্ডিয়া রাশিয়ার সাথে তাদের ডিল বেড়েছে, কমেনি। আমেরিকা হরমুজ প্রণালীতে কি করলো না করলে ইন্ডিয়া কিচ্ছু যায় আসে না। যে আমেরিকার নাকের উপর দিয়ে ইন্ডিয়া অয়েল নিয়ে বেরিয়ে এসছে হরমুজ থেকে। স্যাংশন তাকে লিখতে হয়, কাগজে থাকে, ইট ইজ ডকুমেন্টেড। দেখাতে পারবে আমেরিকান গভর্নমেন্ট কেউ যে ইন্ডিয়াকে কিছু দিয়েছে? টুইটারে লিখে দিলে হয়ে গেল? আমি টুইটারে বলে দিচ্ছি আমি কাল থেকে অমিতাভ বচ্চন, আপনি আমাকে অমিতাভ বচ্চন করে ডাকবেন? এটা হতে পারে কখনো? আরে মশাই, বার্থ সার্টিফিকেট আছে তো আমার একটা জন্মের, এটা কাগজ, কাগজ গভর্নমেন্ট চলে কাগজে। মুখে যা খুশি বলে দিলাম, হয়ে গেল? আমি আবারও বলছি, ডোনাল্ড ট্রাম্প যেটা ভোট ব্যাংককে স্যাটিসফাই করার জন্য উল্টো পাল্টা মিথ্যে কথা আমেরিকায় বলছে, সেগুলো আমাদের কাছে হাস্যকর। উই আর আ ভেরি ভেরি পলিটিক্যালি ম্যাচিওর স্টেট অফ অ্যাফেয়ার্স। আমাদের কাছে হাসি পায়, আমাদের ছাত্র রাজনীতি করে যে লিডার আছে না, এর থেকে ম্যাচিওর পলিটিক্স করে।
ও যে কথাগুলো বলছে ওগুলো পাওয়ার পলিটিক্সের পার্ট। হাসি পাচ্ছে আমাদের এখানে, দেখুন যে কোনো ছাত্র লিডারকে তুলুন, ওকে 1:1 বসান, ওর হাতে দিয়ে দেবে ওই নাচের ভিডিও, ওর নিজের নাচের ভিডিও। কোথায় আছে আমেরিকা এই কথাগুলো বলছে? কার ব্যাপারে বলছে? দ্য বিগেস্ট ডেমোক্রেসি অফ দ্য ওয়ার্ল্ড। 140 কোটির ম্যান্ডেট নিয়ে আমাদের এখানে গভর্নমেন্ট ফর্ম করে। কোনোদিন দেখেছেন আমাদের এখানে গভর্নমেন্ট ফর্ম হওয়ার পরে কেউ গভর্নমেন্টের উপরে কোয়েশ্চেন মার্ক দিয়ে কেস করতে চলে যায়? কোনোদিন হয়েছে আজ অব্দি? আমেরিকায় হয়, কেন হয়? ওইটুকুনি ইলেকশন ওরা করাতে পারে না, আর আমরা রোজ উঠতে বসতে এই ধরনের ইলেকশন করাচ্ছি রোজ। ওরা আমাদেরকে শেখাচ্ছে পলিটিক্স, আমাদেরকে শেখাচ্ছে ডিপ্লোমেসি, প্রাইভেট টিউশন। তাহলে এর ডোনাল্ড পরে ট্রাম্পকে কি? আমাদের এখানকার ছাত্র তাহলে শুভাশিস এর পরে কি? অর্থাৎ আপনি বলছেন যে এই পিস টকটা হয়তো শেষ পর্যন্ত সাইন হবে না, আপনি বলছেন যে এর সাইন পেছনে হবে না একটা বলছি না, নো 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 হোল্ড, সাইন হবে না বলিনি আমি, বলছি এই পিস্টকটা সার্ভাইভ এন্ড স্টেবিলাইজড হবে না। ঠিক। ধরুন সাইন হলো, হ্যাঁ, এটাকে মানতে হবে, মানে অ্যাপ্লিকেবল হবে না, আপনি বলছেন যে অ্যাপ্লিকেবল হবে না, বেশি দিন টিকবে না। এবার ওদিকে বেশি যদি দিন টিকবে ইসরায়েলকে দিয়ে যদি আমেরিকা ছায়া যুদ্ধ চালিয়ে নিয়ে যায়, তাহলে শেষ পর্যন্ত পরিণতিটা কি হবে? কারণ এবছরে আর কয়েকটা মাস পরেই ব্রিক্স রয়েছে। ইরান কি তাহলে ব্রিক্সে এসে বসবে? ব্রিক্সের দেশগুলো কি তাহলে ইরানকে সাপোর্ট করবে? ইরানকে সাপোর্ট করবে কি করবে না সেটা হচ্ছে ইকোনমিক কল, কারণ ব্রিক্স তো কোনো মিলিটারি অর্গানাইজেশন নয়, ইকোনমিক কল এটা। দ্বিতীয় জিনিসটা হচ্ছে ট্রেড কল, যে ইরান ট্রেডে কিভাবে সাপোর্ট পাবে, এইসব ট্রেড কল দেবে। কিন্তু ইরান ভীষণ রকম ভাবে একটা জিনিস, ইরান ভীষণ রকম ভাবে একটা এনার্জি লসের দিকে গোটা পৃথিবীকে এগিয়ে নিয়ে যাবে যদি ইরান কনফ্লিক্ট চালু থাকে, ভীষণভাবে এগিয়ে নিয়ে যাবে। সেই এনার্জি কনফ্লিক্টটাকে কোনোভাবে স্টেবিলাইজ করাটা প্রয়োজন, দ্যাটস ইট, আর কিছু না। এবং যদি সেটা না হয় এটা খুব ভয়ঙ্কর একটা আকার নেই। আমি সেটাই আপনার কাছ থেকে জানতে চাইছি যে যদি কোনো রকমভাবে না মানে আমেরিকা শেষ পর্যন্ত, কারণ কালকে আমরা দেখেছি যে এই যুদ্ধবিরতি হবার পরও যে শর্তগুলো রেখেছিল ইরান, তার মধ্যে অন্যতম ছিল লেবানন এবং সিরিয়াতেও অ্যাটাক করা যাবে না, কিন্তু ইসরায়েল সেখানেও অ্যাটাক করেছে। আমরা দেখেছি যে সেই জায়গাগুলোতেও কিন্তু সাইরেন বাজতে শুরু করেছিল। এবং ইসরায়েল তারা এখনও যে অ্যাক্টিভ সেটা আমরা জানি যে ইসরায়েল এখনও, কারণ হচ্ছে যে তাদের দেশেও বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে। কোথায় নেতানিয়াহু সেই প্রশ্নটা যেমন উঠে আসছে, তার পরিবারের সকলে অক্ষত আছেন কিনা, কেন মোসাদ তার বাড়ি ঘিরেছিল, ডেভিড দাদি বার্নি তিনি শেষ হয়ে গিয়েছেন, কারণ এইগুলো তো ইসরায়েলের ক্ষতগুলো রয়ে গেছে। তাহলে ইসরায়েল যদি এবার এই চুক্তি না মেনে, অর্থাৎ আমেরিকা এবং ইরানের মধ্যে এই চুক্তি না মেনে তারা যদি ইরানকে অ্যাটাক করে, তাহলে ইরান কিভাবে রিটালিয়েট করতে পারে? সেটা কি তাহলে আরো ভয়ঙ্কর হতে চলেছে? এবং পার্সিয়ান গালফের যে এপারের দেশগুলো, কাতার, ওমান, বাহরাইন, ইউএই, সৌদি আরব, তারা কি করবে?